বেজি বই থেকে তৃতীয় গল্প, চিড়িয়াখানা। শুরু করছি। তোমাকে দেখার আমার একটা কৌতূহল ছিল বলে হাজারি কোন্তেরা রাহান জাবিলের দিকে তাকিয়ে একটু হাসল। হাজিব কোন্তেরার চেহারার বিচিত্র এক ধরনের নিষ্ঠুরতা রয়েছে। এই হাসিটি হঠাৎ করে সেই নিষ্ঠুরতাটিকে কেন জানি খোলামেলাভাবেই প্রকাশ করে দিল। রাহান জাবিল হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করল। এই মানুষটির আমন্ত্রণ রক্ষা করে এখানে আসা হয়তো খুব বুদ্ধিমানের কাজ হয়নি। সে বেশ চেষ্টা করে মুখে এক ধরনের বেপরোয়া এবং শান্ত ভাব ধরে রেখে জিজ্ঞেস করল, কেন আমাকে দেখার তোমার কৌতূহল কেন? আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ইচ্ছে করলে আমি মাঝারি একটা দেশের রাষ্ট্রপতি পাল্টে দিতে পারি। আমাকে নিয়ে খবরের কাগজে রিপোর্ট লিখে সেই মানুষটি কেমন দেখার কৌতূহল। আমি একজন সাংবাদিক, সত্যকে প্রকাশ। রায়হানের বক্তৃতাটিকে মাঝপথে থামিয়ে হাজিরা কুন্তেরা বলল, থাক। রাহান খানিকটা অপমানিত বোধ করে, কিন্তু হঠাৎ করে যে কোনো মূল্যে সত্যকে প্রকাশ করা সাংবাদিকদের পবিত্র দায়িত্ব সম্পর্কে বক্তৃতা দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলে। হাজিব কুন্তরা টেবিলে তার আঙ্গুল দিয়ে শব্দ করতে করতে বলল, আমি যা ভেবেছিলাম তুমি ঠিক তাই। রাহান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, সেটি কি? কম বয়সী, অপরিপক্ক, নির্বুধ এবং আহাম্মক। রাহান হতভম্ব হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। একজন মানুষ যত বিত্তশালী হোক, যত ক্ষমতাবানই হোক, সে কি অন্য একজনের সাথে এই ভাষায় কথা বলতে পারে? রাহান কিছু একটা বলতে যাচ্ছিল। হাজিব আবার হাত তুলে তাকে থামিয়ে দিল। বলল, রাগ করো না। তোমার বয়সেও আমি নির্বোধ এবং আহাম্মক ছিলাম। রাহান ক্ষুব্ধ গলায় বলল, আমি নির্বোধ এবং আহাম্মক নই। হাজিব রাহানের কথার উত্তর না দিয়ে অত্যন্ত বিচিত্র ভঙ্গিতে হাসল এবং হঠাৎ করে রাহান বুঝতে পারল সে আসলেই নির্বোধ এবং আহাম্মক। সে খানিকক্ষণ এক ধরনের অক্ষম আক্রোশ নিয়ে হাজিবের নতুন চোখের দিকে তাকিয়ে তাকে তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি কেন আমাকে ডেকে পাঠিয়েছ? কথা বলার জন্য। রাহান ভুরু কুচকে বলল, কথা বলার জন্য? হ্যাঁ, আমার আসলে কথা বলার লোক নেই। কথা বলার লোক নেই? না। যারা আমার কর্মচারী তারা কখনো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। যারা পরিচিত তারা তোষামোদি করে। তোমার আপনজন? আমার কোনো আপনজন নেই। রাহান ভুরু কুচকে বলল, আমি তোমার উপর রিপোর্ট করেছি। আমি জানি তোমার 2জন স্ত্রী আছে, 3জন ছেলে মেয়ে আছে। হাজিব এবারে শব্দ করে হাসল। এই হাসিটি হলো শ্লেষে পরিপূর্ণ এবং সে কারণে মানুষটিকে অত্যন্ত কুষ্টি দেখালো। রাহান মানুষটির মুখের দিকে তাকিয়ে এক ধরনের ঘৃণা অনুভব করল। হাজিব হাসি থামিয়ে বলল, আমার স্ত্রী এবং ছেলে মেয়ে প্রতি মুহূর্তে আমার মৃত্যু কামনা করে। কেন? তুমি সাংবাদিক, এটা তোমার জানার কথা। রাহান কোনো কথা বলল না। সে আসলেই জানে ছোটখাটো সম্পদ মানুষের জীবনে সুখ আনতে পারে, ভয়ঙ্কর ঐশ্বর্যের বেলায় সেটি সত্য নয়। পারিবারিক জীবনটিকে সেটি একটা কুৎসিত ষড়যন্ত্রে পাল্টে দেয়। হাজিব বলল, আমার স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। তাহলে কি নিয়ে কথা বলতে চাও? তোমাকে নিয়ে। রাহান অবাক হয়ে বলল, আমাকে নিয়ে? হ্যাঁ। আমাকে নিয়ে তুমি কি কথা বলতে চাও? হাজিব তার ডেস্ক থেকে একটা খবরের কাগজ বের করে টেবিলে রেখে বলল, এখানে তুমি আমার সম্পর্কে একটা বিশাল আলোচনা ফেলেছ। না তাকিয়ে রাহান বুঝতে পারে হাজিব কোন লেখাটার কথা বলছে। একটি অত্যন্ত সম্ভ্রান্ত দৈনিক পত্রিকায় তার এই নিবন্ধটি ছাপা হয়েছিল। হাজিবের টাকার উৎসাহ, তার নানা ধরনের অপরাধ, তার অমানবিক নৃশংসতা, কিছুই সে বাদ দেয়নি। হাজিব চেষ্টা করে মুখে একটু হাসি ফুটিয়ে বলল, তুমি এখানে আমার চরিত্রটি বিশ্লেষণ করার চেষ্টা করেছ। রাহান মাথা নাড়ল। হাজিব বলল, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? পৃথিবীতে তোমার সম্পর্কে যত তথ্য আছে আমি তার সব জোগাড় করে বিশ্লেষণ করেছি। আমি মানুষটা কেমন বলে তোমার ধারণা? রাহান একটু ইতস্তত করে বলল, খারাপ। কত খারাপ? বেশ খারাপ। সেটা কতটুকু সে সম্পর্কে তোমার ধারণা আছে? রাহান কোনো কথা না বলে হাজিবের দিকে তাকিয়ে রইল। হাজিব একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার ধারণা সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। হাজিব ঠিক কি বলতে চাইছে রাহান সেটা অনুমান করার চেষ্টা করলো, কিন্তু খুব একটা লাভ হলো না। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হাজিব উঠে দাঁড়ালো, বলল, চলো। কোথায়? এখানে আমার একটা চিড়িয়াখানা আছে, তোমাকে সেটা দেখাবো। চিড়িয়াখানা? রাহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার নিজস্ব চিড়িয়াখানা আছে? হ্যাঁ। বড় লোকদের অনেক রকম খেয়াল থাকে। কেউ মূল্যবান রত্ন সংগ্রহ করে, কেউ দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ করে। আমি সেরকম দুষ্প্রাপ্য প্রাণী সংগ্রহ করেছি। দুষ্প্রাপ্য প্রাণী? হ্যাঁ। কিরকম দুষ্প্রাপ্য?
আমার কাছে যেগুলো আছে মনে হলো সেগুলো পৃথিবীর কারো কাছে নেই। সেটি কিভাবে সম্ভব? রাহান বুঝতে পারল না। তাহলে কি সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন ধরনের প্রাণী তৈরি করেছে? প্রশ্নটি জিজ্ঞেস করতে গিয়ে সে থেমে গেল। এক্ষুনি হয়তো ব্যাপারটা সে নিজের চোখেই দেখতে পাবে। হাজিবের পিছন পিছনে রাহান বের হয়ে এলো। পিছনে পিছনে কয়েকজন প্রহরী বের হয়ে আসবে বলে রাহান অনুমান করেছিল, কিন্তু সেরকম কিছু হলো না। মানুষটি নিরাপত্তা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। সম্ভবত নানা ধরনের গোপন ক্যামেরা দিয়ে তাদেরকে চোখে চোখে রাখা হয়েছে। প্রাসাদের মতো দালানটির মার্বেলে সিঁড়ি দিয়ে তারা নেমে এলো। সিঁড়ির সামনে ছোট একটি গাড়ি রাখা আছে, পাশাপাশি দুজন বসতে পারে। হাজিব রাহানকে ইঙ্গিত করেন নিজে অন্য পাশে বসে একটা সুইচ স্পর্শ করতেই গাড়িটি একেবারে নিঃশব্দে চলতে শুরু করলো। রাহান কান পেতে অনেক চেষ্টা করেও গাড়ির ইঞ্জিন বা মোটরের শব্দ শুনতে পেল না। গাড়িটি খুব ধীরে ধীরে চলছে। কোন দিক দিয়ে যেতে হবে নিশ্চয়ই প্রোগ্রাম করে রাখা আছে। গাড়িটির ছাদ নেই বলে খুব খোলামেলা চারিদিকে দেখা যায়। হাজিব সিটে হেলান দিয়ে বলল, সারা পৃথিবীতে আমার 41টা দ্বীপ আছে, তবে এটা আমার সবচেয়ে প্রিয়। এটা কত বড়? খুব বেশি বড় নয়, 100 বর্গ কিলোমিটার থেকে একটু ছোট। এখানে তোমার নিজস্ব একটা স্ট্রিপ আছে? হাজিব হাত নেড়ে বলল, সেজন্য এটি আমার প্রিয় নয়। আমার প্রিয় কারণ এই পুরো দ্বীপটি আসলে একটা সুপ্ত আগ্নেয়গিরি। হাজিব হাত দিয়ে দূর দেখিয়ে বলল, ওপাশে গ্রানাইটের পাহাড়, ভারী চমৎকার। বৃক্ষহীন গ্রানাইটের পাহাড় কেমন করে ভারী চমৎকার হতে পারে রাহান বুঝতে পারল না। কিন্তু সে কেন প্রশ্ন করল না। তবে জায়গাটি আশ্চর্য রকম নির্জন, কোথাও কোনো মানুষজন নেই। চিড়িয়াখানাটি কোথায় কে জানে। রাহান বিচিত্র এক ধরনের কৌতূহল নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে। গ্রানাইটের পাহাড়ের খুব কাছাকাছি এলে হঠাৎ একটি সুড়ঙ্গ দেখতে পেল। ছোট গাড়িটি সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে একটা খোলা জায়গায় এসে হাজির হলো। হাজিব তখন সুইচ টিপে গাড়িটি থামিয়ে দিয়ে বলল, এটা আমার চিড়িয়াখানা। রাহান চারিদিকে তাকিয়ে চিড়িয়াখানার কোনো চিহ্ন দেখতে পেল না। সপ্রশ্ন দৃষ্টিতে হাজিবের দিকে তাকাতেই বলল, এদিকে এসো। রাহান হাজিবের পিছু পিছু একদিকে এগিয়ে যায়। উঁচু পাহাড়ের খাড়া দেয়াল উঠে গেছে। সেখানে হাত দিয়ে একটা পাথর সরাতেই উকি দেওয়ার মতো একটা জায়গা বের হয়ে গেল। হাজিব সেখানে উকি দিয়ে কিছু একটা দেখে সরে গিয়ে বলল, দেখো। রাহান কৌতূহলী হয়ে তাকিয়ে চমকে ওঠে। বেশ খানিকটা দূরে নিচে খানিকটা সমতল জায়গায় বিচিত্র কয়েকটা প্রাণী একটি মৃত ছাগলের দেহ টানাটানি করে খাচ্ছে। কামড়াকামড়ি করে খেতে খেতে হঠাৎ একটা অন্যটার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তুলনামূলকভাবে দুর্বল প্রাণীটির চার পায়ে ছুটে দূরে চলে গিয়ে অক্ষত আক্রোশে গর্জন করতে লাগলো। প্রাণীটি সিংহের মতো লম্বা কেশর এবং পিছনের দুই পা তুলনামূলকভাবে লম্বা। দেখে মনে হয় কোনো এক ধরনের অপুষ্টির কারণে দেহের লোম ঝরে গেছে। মুখমণ্ডল গোলাকার এবং বানর বা মানুষের সাথে মুখমণ্ডলের মিল রয়েছে। রাহান একটু অবাক হয়ে হাজিবের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, এটি কোন প্রাণী? হাজিব মুখে হাসি ফুটিয়ে বলল, মানুষ। রাহান বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে এবং আবার মাথা ঘুরিয়ে ছোট ফুটো দিয়ে উকি দিল এবং আতঙ্কে শিউরে উঠে আবিষ্কার করলো, সত্যি এই প্রাণীগুলো মানুষ। সে ফ্যাকাশে মুখে হাজিবের দিকে তাকিয়ে বলল, এই মানুষগুলো এরকম কেন? আমি আইডিয়াটি পেয়েছিলাম একটি বিশেষ ঘটনা থেকে। প্রাচীন ভারতবর্ষে নেকড়ে বাঘের গর্তে দুটি মেয়ে পাওয়া গিয়েছিল। একটির বয়স ছিল 7-8, অন্যটি আরও একটু বড়, 12-13। নেকড়ে বাঘ তাদেরকে গ্রাম থেকে ধরে এনে বড় করেছিল। মানুষেরা তাদের উদ্ধার করে রক্ষা করতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শৈশব নেকড়ে বাঘের সাথে কাটানোর জন্য তারা বন্য পশুর মতোই থেকে গিয়েছিল। মানুষের কোনো বৈশিষ্ট্য ছিল না। চার পায়ে প্রচণ্ড বেগে ছুটত, কাঁচা মাংস খেত, গায়ে কাপড় রাখত না। তীক্ষ্ণ ছিল তাদের ঘ্রাণ শক্তি, এক কথায় পুরোপুরি বন্য পশু। হাজিব একটা নিঃশ্বাস ফেলে বলল, মানুষের বাচ্চা দুটিকে উদ্ধার করে তাদের নাম দেয়া হয়েছিল অমলা আর কমলা, কিন্তু ওইটুকুই ছিল তাদের একমাত্র মানুষের পরিচয়। রাহান এক ধরনের আতঙ্ক নিয়ে হাজিবের মুখের দিকে তাকিয়ে থাকে। হাজিব মুখে তার সেই ভয়ঙ্কর অস্পষ্ট হাসিটা ফুটিয়ে বলল, ঘটনাটি শুনে আমার মনে হয়েছিল ইতিহাসে যদি এরকম একটি ঘটনা ঘটে থাকে তাহলে কি আমরা আরও তৈরি করতে পারি না? রাহান হতচকিত হয়ে হাজিবের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি তুমি এদের তৈরি করেছো? হ্যাঁ। হাজিব মাথা নাড়ল, বলল, কাজটি শুধু সহজ হয়নি, অনেক শিশু নষ্ট হয়েছে। সব নেকড়ে মাতাই যে মানব শিশুকে নিজের শিশু হিসেবে বড় করতে চায় সেটা সত্যি নয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেরেছি। এখানে 5টি নেকড়ে মানব আছে, 2টি ছেলে 3টি মেয়ে।
আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এদের সন্তানেরা কিরকম হয় দেখার জন্য। রাহান ভয়ঙ্কর একটি আতঙ্ক নিয়ে রাজীবের দিকে তাকিয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কি সত্যিই মানুষ নাকি একটি দানব? হঠাৎ করে এই ব্যাপারটি নিয়ে তার সন্দেহ হতে থাকে। হাজিব 2 পা হেঁটে বলল, আমার মনে হলো মানব শিশু যদি নেকড়েকে দিয়ে পালন করানো হয় তাহলে অন্য পশু কেন নয়? তখন আমি পরীক্ষা শুরু করেছি, বাঘ, কুকুর, শিম্পাঞ্জি, এমনকি ডলফিন। ডলফিন? হ্যাঁ, ওই পাশে পানির একটা ছোট হ্রদ আছে, সেখানে 3 জন ডলফিন শিশু আছে। পানির নিচে সাঁতার কাটে, কাঁচা মাছ খায়। দেখে কেউ বলতেও পারবে না যে তারা আসলে ডাঙার প্রাণী। আমি পুরো বিবর্তনের উল্টো দিকে প্রবাহিত করতে শুরু করেছি। হাজিব শব্দ করে হাসল এবং রাহান হঠাৎ করে আবার আতঙ্কে শিউরে উঠল। হাজিব একটা বড় পাথরে বসে বলল, যাও রাহান, তুমি ঘুরে ঘুরে দেখো, আমি এখানে অপেক্ষা করি। আমার মনে হয় শিম্পাঞ্জি শিশুটিকে তুমি পছন্দই করবে। দেখে মনে হয় বিবর্তনের ফলে মাটিতে নেমে আমরা বুদ্ধিমানের কাজ করিনি, গাছটাই বুঝি ভালো ছিল। রাহান শুষ্ক মুখে বলল, আমার দেখার ইচ্ছে করছে না। না করলে কেমন করে হবে? তুমি একজন অকুতোভয় ন্যায়নিষ্ঠ সাংবাদিক, তুমি এটি দেখবে না? যাও দেখে আসো। কারণ তুমি এই সবগুলো দেখে এলে আমি আমার সর্বশেষ আবিষ্কারটি দেখাবো। কি আবিষ্কার? হাজিব মাথা নাড়ল, বলল, সেটা আমি আগেই বলবো না। রাহান, তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় সৌভাগ্যবান মানুষ। আমার এই চিড়িয়াখানায় এর আগে কোনো মানুষ আসেনি। এটি আমার খুব ব্যক্তিগত জায়গা। যখন কোনো কিছু নিয়ে আমার খুব মেজাজ খারাপ হয় তখন আমি এখানে আসি। এই পশু শিশুগুলো দেখলে আমার স্নায়ুগুলো নিজে থেকে শীতল হয়ে আসে। আমি মাঝে মাঝে এসে 1 সপ্তাহ 2 সপ্তাহও থাকি। ওই পাশে আমার একটা ছোট ঘর আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আনন্দভূমি। এখানে আজ আমি তোমাকে এনেছি, তোমার উপভোগ না করলে কেমন করে হবে? রাহান মাথা নাড়ল, বলল, না হাজিব, আমার পক্ষে এটা উপভোগ করা সম্ভব না। কিন্তু তুমি সাংবাদিক, আমার সম্পর্কে যদি পূর্ণাঙ্গ একটা রিপোর্ট লিখতে চাও তাহলে কি পুরোটা দেখা উচিত নয়? হাজিবের কথায় স্ল্যাশটুকু ধরতে রাহানের কোনো অসুবিধে হলো না এবং হঠাৎ করে সে এক অমানসিক ধরনের আতঙ্কে শিউরে ওঠে। হাজিব রাহানের চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যদি দেখতে না চাও তোমাকে আমি জোর করে দেখাতে পারবো না। তবে আমার শেষ আবিষ্কারটি তোমাকে দেখতে হবে। তোমার আবিষ্কারটি কি? বলতে পারো এ ব্যাপারে আমার গুরু হচ্ছে ডক্টর মেঙ্গেলা। নাৎসি জার্মানির একজন ডাক্তার। মানুষকে নিয়ে সবচেয়ে সুন্দর পরীক্ষাগুলো করেছিলেন তিনি। সুন্দর? হ্যাঁ, সাধারণ মানুষ ভীতু। জৈব পরীক্ষাগুলো করে পশু পাখিদের উপর, কিন্তু সরাসরি মানুষের উপর পরীক্ষা করার মতো আনন্দ আর কোথায় পাবে? ডক্টর মেঙ্গেলা সেই পরীক্ষাই করতেন। তাদের বিকলাঙ্গ করতেন, অত্যাচার করতেন, তার কোনো সংকোচ ছিল না। রাহান নিঃশ্বাস আটকে বলল, তুমিও করেছো? হ্যাঁ, আমি শুরু করেছি। প্রথম পরীক্ষাটি খুব সহজ। মানব শিশুদের যদি জন্মের পর থেকে অন্ধকারে রেখে দেওয়া হয় তাহলে কি হবে? তুমি সেই পরীক্ষাটি করেছো? হ্যাঁ, 1 ডজন শিশুকে আমি পুরোপুরি অন্ধকারে বড় করেছি। আলো কি তারা তা জানে না, তারা কখনো সেটা দেখেনি। তুমি তাদের কেমন করে দেখো? ইনফ্রারেড ক্যামেরা দিয়ে, এই দেখো। হাজিব একটু এগিয়ে গিয়ে একটা সুইচ স্পর্শ করতেই বড় একটা স্ক্রিনে কিছু ছবি ভেসে উঠল। বড় বড় চুল, বড় বড় নখ, বুনো পশুর মতো নানা বয়সী কিছু মানুষ ইতস্তত হাঁটছে, মাটি থেকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। তাদের দৃষ্টিশক্তি নেই, কিন্তু তারা সেটি জানে না। এই মানুষগুলোর স্পর্শ শক্তি ভয়ঙ্কর প্রবল, ঘ্রাণ শক্তিও অনেক বেশি। দৃষ্টিশক্তি ব্যবহার না করে থাকার মাঝে কোনো অসুবিধা আছে বলেই মনে হয় না। রাহান হঠাৎ করে ঘুরে হাজিবের দিকে তাকালো, বলল, তুমি কেন আমাকে এসব দেখাচ্ছ? কারণ আমি তোমাকে এখানে রেখে যাব। রাহান বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল, কি বললে? হ্যাঁ, এই অন্ধকার মানুষের কাছে আমি তোমাকে রেখে যাব। আমার খুব কৌতূহল একজন নতুন অতিথি পেলে তারা কি করে সেটা দেখার। তুমি কি বলছো এসব? ঠিকই বলছি। নির্বোধ আহাম্মক একটা সাংবাদিককে একটা কাজে ব্যবহার করা যাক, কি বলো? রাহান বিস্ফারিত চোখে দেখল হাজিবের হাতে ছোট্ট একটি রিভলভার। হাজিব মুখে তার সেই ভয়ঙ্কর হাসিটি ফুটিয়ে বলল, তোমাকে এখনই ঠিক করতে হবে। তুমি কি করবে? একটু বাধা দিলেই আমি তোমাকে গুলি করব। এটি আমার জগৎ, এখানে আমি ছাড়া কেউ আসে না, কেউ জানবে না কি হয়েছে। হাজিব কথা শেষ করার আগেই রাহান তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং হাজিব এতটুকু দ্বিধা না করেই রিভলভারের পুরো ম্যাগাজিন তার উপরে শেষ করল। গুলির শব্দে গ্রানাইডের দেয়ালে প্রতিধ্বনিত হলো এবং পশু হিসাবে বেড়ে ওঠা মানব শিশুগুলো আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে দেয়। রাহানের দেহ একটা বড় পাথরের উপর ছিটকে পড়ে।
হাজিব একটা নিঃশ্বাস ফেলে রিভলভারটি তার পকেটে রেখে গাড়ির কাছে ফিরে যায়। সেখানে এক বোতল উত্তেজিত পানীয় রাখা আছে। তার স্নায়ুকে শীতল করার জন্য এখন সেটি দরকার। সে বহুদিন পর কাউকে নিজের হাতে খুন করলো। এক ধরনের বিস্ময় নিয়ে আবিষ্কার করলো হত্যাকাণ্ডের প্রক্রিয়াটিতে সে এক ধরনের প্রশান্তি অনুভব করছে। উত্তেজক পানীয়টির দ্বিতীয় ঢুক খাওয়ার পর হঠাৎ করে তার মনে একটি খটকা লাগলো। রাহানের শরীরে 6টি গুলি লাগার পরও শরীরে সে পরিমাণ রক্ত বের হলো না কেন? সন্দেহ নিরসনের জন্য সে পিছনে ফিরে তাকালো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাহান নিঃশব্দে উঠে এসে তাকে পিছন থেকে আঘাত করেছে। এক টুকরো পাথর অত্যন্ত আদিম অস্ত্র, কিন্তু এখনো সেটি চমৎকার কাজ করে। রাহান হাজিবের অচেতন দেহের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে তুমি যত আহাম্মক ভেবেছিলে আমি তত আহাম্মক নই। আমার গায়ে ক্যাবলারের একটা বুলেট প্রুফ ভেস্ট লাগানো আছে। তোমার সাথে এমনি দেখা করতে আমার সাহস হয়নি। রাহান হাজিবের অচেতন শরীরটিকে টেনে অন্ধকার জগতের দিকে নিয়ে যেতে থাকে। অন্ধকার জগতের মানুষগুলো নতুন অতিথি পেলে কি করে সেটি জানা হাজিবের খুব কৌতূহল ছিল। কিছুক্ষণেই তার জ্ঞান ফিরে আসবে। এই কৌতূহলটি সে মিটিয়ে নেবে তখন। হাজিবের এই চিড়িয়াখানার কথা কেউ জানে না। তাকে উদ্ধার করতে কেউ আসবেও না। নিজের সৃষ্টির সাথে সে তার জীবনের বাকি অংশটুকু কাটিয়ে দেবে। কে জানে ডক্টর মেঙ্গেলাকে নিয়ে তার ধারণার পরিবর্তন হবে কিনা।